ধন্যবাদ আপনাদের যারা আমাদের সাথে এত দ্রুত যুক্ত হয়ে গেছেন। আমরা শেষের 15-20 মিনিট আপনাদের কমেন্ট নিয়ে কথা বলবো। সাইফুল বাতেন টিটু, আপনি হয়তো নিউজটা দেখেছেন যে সাতক্ষীরা সেই 4 আসনের কাজী নজরুল ইসলাম উনি শুধু লম্পটি নন, তার আসনের জাতীয় পার্টির এমপি বলেছে, সাবেক এমপি, যত আগে ডাকাতি করতো তাকে বেঁধে পিটিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পেশাব খাইয়ে, তারই পেশাব খাইয়ে। এটা নিউজটা আপনি শুনেছেন কিনা আমি জানি না। মানে দেখছেন তো যে জামাতের আজকাল ডাকাতকেও নমিনেশন দেয়, এদের ব্যাকগ্রাউন্ড গুলো দেখেন। এটা যদি মিথ্যা হয় তাহলে তো জামাত মামলা করার কথা, কারণ এটা লাইভে আসছে। এমন না যে এটা চুপি চুপি শেখ ফরিদকে বলছে, চুপি চুপি সাইফুল বাতেন টিটু। নো, তিনি মিডিয়াতে বলেছেন সেই জাতীয় পার্টির সাবেক এমপি, তারই আসনের এমপি, এবং হেসে হেসে বলতেছেন করে তো আমি পিটাইয়া হাত পা বাইন দেয়, কর কি ঝোপার মধ্যে তুইলা বাড়িতে পাঠাই দিছে, পানি খাইতে চাইছিল তাকে দিয়ে পেশাব করে, তার পেশাব তারা খাওয়াইছে। এই জামাতের এমপি কাজী নজরুল ইসলামকে। শুধু কি তাই? যেহেতু আপনি এটা শুনেন নাই খবরটা, আমি একটু দর্শকদের বলছি, শুধু কি তাই, ওনাকে শেষে কি করেছে জানেন? ওনার মাঝে মধ্যে বলে, বড় ভাই এগুলো কোয়েন না, আমি শরম পাই, ওটা তো আমি ছোটবেলা করছিলাম। কিন্তু সেটা ছোটবেলা করে নাই, বয়স্ক কালেই করছে। ঢাকায় তো আবার ছোটবেলা আর বড়বেলা কি? তো এই হচ্ছে জামাতে, মানে আমরা তো জানতাম এরা শুধু লম্পট হয়, মিথ্যুক হয়, কিন্তু ডাকাইত হয় এটা ভাই আমার জানা ছিল না। এমনকি হিন্দুও হয়, তাদের এমপি হইতে চায় কৃষ্ণনন্দী, কিন্তু ডাকাইতে আনবে আমরা জানতাম না। আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে আসবো, আপনি এই যে ঠিক ঢাকার মডেলে দিল্লিতে কিছু করতেছে, এই ব্যাপারের সঙ্গে আমরা ওই বিষয়ে দিল্লির ব্যাপারে খুব বেশি বলবো না, শুনবো না, কারণ হলো অনেকে আলোচনা করতেছে আর আমাদের আজকের ওইটা বিষয় না। তবু একটু বলেন যে সেম তসলিমা নাসরিন আপা বলছে যে আমি দিল্লিতে ঢাকার ছায়া দেখতে পাচ্ছি, মানে হুবহু, শুধু এখানে একটা ওয়াকার নেই আর একটা ইউনুস নাই। নইলে আপনি এটা কি মনে করেন যে ওইখানে কি আসলেই সম্ভব বাংলাদেশের মতো তক্তা উল্টানো, এইভাবে ষড়যন্ত্র করে বিদেশি এনজিওদের সাহায্যে? জি প্লিজ। ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আপনার যারা দর্শক রয়েছেন তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে গিয়ে দিল্লিতে যে ঘটনাটি হচ্ছে সেটি হচ্ছে একই স্ক্রিপ্টে ঢাকার যে স্ক্রিপ্ট ছিল সেই স্ক্রিপ্টটা ওখানে এক্সিকিউটেড হচ্ছে। এই কথাটি আমি আমার ভিডিওতে বলেছিলাম আজকে থেকে মনে হয় আরো 1-1.5 মাস আগে। তো এই একই পদ্ধতিতে ওখানে তারা করার চেষ্টা করছে। এটা আলোচনার বিষয় নয়। কারণ কি, এটা সবাই আমরা জানি যে আসলে ঢাকার স্ক্রিপ্টই ওখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আসলে এটার জন্য আসলে তারা সফল হবে কিনা। এখানে সফল না হওয়ার অনেকগুলো কারণ আছে। তবে একটা কথা আমি বলি, এটি একটু আগে বলে নিই, সেটি হচ্ছে ওখানেও কিন্তু অলরেডি কেপটাগন নামক যে ভয়ঙ্কর ড্রাগ, সেই ড্রাগ ঢুকে গেছে। এবং দেখলাম ওইখানেও পানি বিলাচ্ছে, ওইখানেও পানি। হ্যাঁ, পানি দিতেই পারে, সেটি একটি ভিন্ন ব্যাপার। পানি দিতেই পারে। আন্দোলনকারীরা ওখানে যেহেতু হট ওয়েদার, মানে অলরেডি আপনি বলতেছেন আবার সেই ভয়ঙ্কর ড্রাগ ঢুকে গেছে ওইখানে। হ্যাঁ, ওখানে ড্রাগ ঢুকে গেছে এই কারণ হচ্ছে কি, ওখানের কিছু কিছু আচরণ দেখে আমার কাছে ওই আন্দোলনকারীদের কারোর আচরণ দেখে মনে হচ্ছে যে কেপটাগন ঢুকে গেছে। এবারে কয়েকটা বিষয় আমি আপনাকে বলি। প্রথমত, যারা এখন আন্দোলনকারী তাদের প্রথম টার্গেট হবে কয়েকটা লাশ। প্রথম টার্গেট হচ্ছে কি, তাদের কয়েকটা লাশ দরকার। এবং আমার মনে হয় না যে ওইখানকার যে কেপিআই গুলো রয়েছে, কি পয়েন্ট ইনস্টলেশন যেগুলো রয়েছে, সেইখানে পর্যন্ত এরা যেতে পারবে, যেটা বাংলাদেশের সম্ভব ছিল। কারণ বাংলাদেশ ছোট দেশ, কম জায়গা। আবার ইন্ডিয়ায় ধরেন যেখানে নরেন্দ্র মোদী থাকে, যেটা কি মানে রাইসিনা হিলস বলে যে জায়গাটাকে, সেটারও আশপাশে গিয়ে ওটা তো অবশ্যই একটা কি পয়েন্ট মানে ইনস্টলেশনের মধ্যেও যেটা আবার বেশি কি পয়েন্ট, সেটির কাছাকাছি যাওয়া আমার মনে হয় সম্ভব না। বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যে প্রথম যেই যখন হচ্ছে পুলিশ ফায়ার ওপেন করেছিল, সেই ফায়ার ওপেন করার কারণ যেগুলো ছিল, সেই কারণগুলো ওখানে এখনো ঘটাতে পারেনি। এখন দিল্লি পুলিশ বা ওখানের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা রয়েছেন, তাদের প্রথম টার্গেট হতে হবে, আমি মনে করি তাদের সবচেয়ে স্মার্ট কাজ হবে যে আন্দোলনকারীরা যাতে নিজেদেরকে হত্যা করে রাষ্ট্রকে দায় না দিতে না পারে। এটি কিন্তু আসলে বাংলাদেশে করেছিল এবং এটি নেপালেও করেছিল। এই শিক্ষা দুটোর জায়গা থেকে যেহেতু একটা একটা আগের থেকে যেহেতু একটা শিক্ষা আছে, এবং ভারতে যারা এই মুহূর্তে রাজনীতিবিদ এবং আইন প্রয়োগকারী যে সমস্ত সংস্থাগুলো রয়েছে,
তারা আমি আমি শতভাগ নিশ্চিত যে তারা ওখানে বাংলাদেশ এবং নেপাল থেকে একটা শিক্ষা নিয়েছে। এক। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বাংলাদেশ নিয়ে যেরকম ষড়যন্ত্রে মেতেছিল ব্যক্তি, গোষ্ঠী, ব্যক্তির কথা যদি এবং সংস্থা। দেখেন জামায়াত ইসলামের যে ইউরোপ শাখার যে সভাপতি আবু বকর মোল্লা, সে বলেছে যে যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য বিদেশি লবিস্ট নিয়োগ করেছিল, আমরা তারা, অর্থাৎ জামায়াত ইসলাম বলতেছে, তারা নিজেরা এবং তার থেকে বেশি যারা যে টাকা খরচ করেছিল সেটি হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস। এবং এর বাইরেও যারা হচ্ছে গিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যারা চেষ্টা করেছিল সেটা হচ্ছে প্রথম আলো। এবং প্রথম আলো সেই চেষ্টার মানে সেই চেষ্টার কার্যক্রম হিসেবে তারা নিশ্চয়ই অনেক ফেক নিউজও ছড়িয়েছে। কারণ একটা সরকার পতন যখন ঘটাতে চায় কেউ, তখন নানা রকম সত্য মিথ্যে মিলিয়ে নানা রকমের কাজকর্ম করে। তো সেক্ষেত্রে প্রথম আলোর ক্ষেত্রে আমরা এটাও ধরতে পারি যে প্রথম আলো অনেক ধরনের ফেক নিউজ, উল্টোপাল্টা নিউজ, মিথ্যে নিউজ তারা ছাপিয়েছে। এই বিষয়গুলো যদি কেউ ইন্ডিয়ার দায়িত্ববান কেউ যদি আমাদের এই লাইভটি দেখে রাখেন, তাহলে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যে ফেক নিউজ যাতে ছড়াতে না পারে। এবং বাংলাদেশে আরো যাদেরকে আপনার করেছিল, হায়ার করেছিল, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, যাদেরকে আমরা বলি ইউটিউবার, ফেসবুকার, সেটা ওখানেও ইন্ডিয়াতেও সেটা শুরু হয়ে গিয়েছে। এটি আমি দেখেছি, তেমন আপনিও দেখেছেন। তো এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি খেয়াল রাখতে হবে। এবং আরেকটি বড় যেটি বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের যে ধর্মীয় গোষ্ঠীটি, সেই গোষ্ঠীটিকে কিন্তু কব্জা করেছিল। অর্থাৎ জামায়াত ইসলাম তো মূল নাটের গুরু ছিল, কিন্তু সেই ধর্মীয় গোষ্ঠীর যখন কোনো একটা আন্দোলনের জন্য বাংলাদেশ ভারতের মতো ধর্মান্ধ দেশে যখন এই গোষ্ঠীগুলো নানা রকম কার্যকলাপ করে, তখন সাধারণ মানুষের একটি অটোমেটিক একটি হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে একটি সহানুভূতি পেয়ে যায়। কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে, ভারতে হচ্ছে সেই ধর্মীয় গোষ্ঠীটি রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। সেক্ষেত্রে এটি এত সহজ হবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, ভারত কিন্তু অনেক বড় একটি দেশ, যেটি বাংলাদেশের 30 গুণেরও বেশি একটি দেশ ভারত। সুতরাং এই গল্প আসলে এই স্ক্রিপ্ট ওইখানে পুরোপুরি বাস্তবায়ন হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। আরেকটা বিষয় আনি, আপনার লাল সালু, আমরাও পড়েছি লাল সালু উপন্যাস সৈয়দ অলিউল্লাহর। এই যে সোহরাওয়ার্দী উদ্যানে শুনেছেন হয়তো, এক টোকাই মানে জামাতেরা হেফাজতের লাগিয়ে দিয়েছে যে সরকারি জমিতে আরেকটি স্থাপনার ভিতরে একটা মসজিদ করার জন্য সে পাগল হয়ে গেছে। তো বাংলাদেশে এত মসজিদ থাকার পরেও হঠাৎ করে ওইখানে এই গাজাগররা মসজিদ বানাইতে চাইতেছে। এটা কি মসজিদের রাজনীতিকরণ, রাজনীতির ভিতরে মসজিদ আনা? যদূর ভবিষ্যতে যদি এটা কেউ নিষিদ্ধ করে, তখন তাহলে আন্দোলন করতে পারে যে এই যে মসজিদ ভাঙতে আসছে। কিন্তু এই যে প্রতারণা, মানে এটা কি লাল সালুর মতো ঘটনা ঘটতেছে না? জি প্লিজ। এটি দেখেন, ওই যে ছেলে ওখানে রাজীব শাহ, এই রাজীব শাহকে তো আমরা চিনি হচ্ছে গিয়ে আজ থেকে আরো অনেক দিন আগে থেকে রাজীব শাহকে ওখানে চিনি। রাজীব শাহ মূলত ওখানে হচ্ছে গিয়ে একজন মাদক কারবারি। রাজীব শাহ হলো গিয়ে ওখানে আসলে গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে। এটি মানে জানে না এরকম কেউ নাই, মানে এটি সবাই জানে ওখানে যে সে ওখানে গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি। মানে এই রাজীব শাহ যে ফাল পারতেছে সে হলো আসলে গাঁজা বিক্রেতা? হ্যাঁ, এটা তো সবাই জানে। এটা কি আপনি জানেন না? না, এটা আমি আসলে জানি না। সে ওখানে গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, এটি সবাই জানে। আমার তার চেহারা, তার আচরণে সন্দেহ হয়েছিল যে এই লোকটা ড্রাগ এডিক্টেড। এটা আমার সন্দেহ। ড্রাগ এডিক্টেড তো বটেই, ড্রাগ এডিক্টেড এটা তো অবশ্যই, কিন্তু সে নিজে একজন বিক্রেতাও বটে। ও মামা, ড্রাগ ডিলার। হ্যাঁ, সে ড্রাগ ডিলার। তো এইখানে আমি এই জন্য এটি একটা বড় বিষয়। এবং সে ওখানে যেটা চাচ্ছে সেটি হচ্ছে যেটি আপনি বলতেছেন। ওই যে আরেকজন লিখেছে যে শুধু টোকাই না, খেয়াল করুন সে বিহারি। তা জানি না সে বিহারি কিনা। বিহারি হইতে পারে, সেটি হওয়া অসম্ভব কিছু না। কারণ বিহারিরা তো বাংলাদেশে বহুত নানা রকম যখন মানে নানা রকম দুর্ঘটনার অনুঘটক হলো গিয়ে এই বিহারিরা। তো সেটা হতে পারে, সেটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ওই যেটি আপনি বললেন সেটি হচ্ছে বাংলাদেশের যতগুলো মসজিদ আছে তার মধ্যে একটা বড় অংশ হলো গিয়ে সরকারি সম্পদ, সরকারি জমি দখল করে সেখানে এটা করা। এবং যখন আপনার মনে আছে কিনা,
বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ বেতারের যে ওখানে যে একটা রাস্তা হয়েছে ৬০ ফিট নাম, যে রাস্তাটি ওখান থেকে হয়ে সোজা চলে গেছে মিরপুর ২ এর দিকে। তো ওইখানে দেখবেন যে একটা রাস্তা আছে যেটাকে বলে ভাঙ্গা মসজিদ। তো ভাঙ্গা মসজিদের ওই জায়গাটায় ওইটা রাস্তার একেবারে মূল রাস্তার মধ্যে মসজিদটা উঠিয়ে দিয়েছে। একেবারে মূল রাস্তা বলতে কি, অর্থাৎ রাস্তার পাশে টাশে না। ধরেন একটা রাস্তা ধরেন ১৫ ফিট চওড়া, ওখান থেকে ৬-৭ ফিট মসজিদ নিয়ে নিয়েছে এবং সেটি কিন্তু সরানো যায়নি। কারণ বাংলাদেশের মানুষের উপরে আপনি ধর্ম দিয়ে সবকিছু করতে পারবেন, মানে ধর্ম দিয়ে বাংলাদেশের মানুষ দিনের পর দিন পুটকি পর্যন্ত মেরে আসছে ধর্মীয় নাম ব্যবহার করে। ধর্মকে ব্যবহার করে শুধু একটা জায়গায় ব্যর্থ হয়েছিল, তাছাড়া সব জায়গায় সফল। যদিও সেই ব্যর্থতাকে এখন সফলতায় পরিণত হলো, শুধু মুক্তিযুদ্ধটাকে ঠেকাইতে পারে নাই, আর সব ঠেকাই ফেলছে তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই সত্যি কথা বলছেন আপনি। এবং এই যে ওইখানে দেখবেন হয়তোবা আর কয়েকদিন পরেই, মানে আজকে লাইভের তারিখ, এটা তো আর মানে একেবারে অকাট্য প্রমাণ থাকবে এই আমার বক্তব্যের, সেটি হচ্ছে কয়েকদিন পর দেখবেন যে ওইখানে আতাউর রহমান বিক্রমপুরী আসবে ওই মসজিদ। ঠিক না, এর পিছনে তো ওরাই আছে। কয়দিন পরে দেখবো যে দেড় ব্যাটারি একটা মৌলবী আছে না কি, ওই যে মাদানি না পেদানি হয়ে যাবে, তারপরে সবাই যাবে, বড় আয়োজন হয় তখন আহমকুল্লাহরাও যাবে এবং সরকারকে বাধ্য করবে ওইখানে একটা মসজিদ করতে। এটার আরেকটা কারণ আছে, এটা আমাদের আকরাম ভাই লিখেছেন, আমাদের আকরাম ভাই উনি লিখেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের পরাজয়ের স্মৃতি চিহ্ন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, মানে তখন তো রেস কোর্স ময়দান, তারপরে হলো ইন্দিরা গার্ডেনকে তারপরে বানালো শহীদ জিয়া এসে বানাইলো শিশু পার্কের পর আবার সোহরাওয়ার্দী উদ্যান। নামের বদলে হিস্ট্রি দেখেন, রেস কোর্স ময়দান রাখে নাই, কারণ ওই রেস কোর্স ময়দান হলো ওইখানে হলো মুক্তিযুদ্ধের এই আলবদর রাজাক রাজ হামজার আব্বা পাকিস্তানের সেইখানে আত্মসমর্পণ করেছে, এটা দলিল। সেখানে তারা আস্তে আস্তে ঢুকতেছে, ধীরে ধীরে ওইখানে একটা মাদ্রাসা বানাবে, এই মসজিদ সফল হলে একটা মাদ্রাসা বানাবে। হ্যাঁ, মসজিদ সফল হলে মাদ্রাসা বানানো লাগবে না, মসজিদ মানেই মাদ্রাসা। মাদ্রাসা বানানোর পরে কি করবে জানেন, তখন আহলে হাদিসরা বলবে এটা তো সুন্নি মাদ্রাসা হয়েছে, এবার একটা আহলে হাদিসের একটা সালাফি মাদ্রাসা দরকার। এইভাবে আস্তে আস্তে পুরো মাদ্রাসাময় করে ফেলবে। মানে এরা ৭১ আর এই যে ২০২৪ এদের দিয়ে কাটিয়ে যায়। আমরা এখন আরেকটা প্রসঙ্গে যাই, সেটা হলো যে এই মুহূর্তে মানে এই যে ভারতের দিল্লির সেই রাজনীতি নিয়ে, দিল্লির আন্দোলনে বামপন্থীরা খুব খুশি, চিঙ্কু মামেরা খুব খুশি, মনে হয় যে বাংলাদেশের চিঙ্কু মামদের নিয়ে ওখানে ক্ষমতায় বসাবে, এরকম একটা ভাব। ওইটাও বাদ দিলাম, কারণ এরা তো আবার ওই যে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা, এটা নতুন কিছু না, এরা এটা এদের পুরনো অভ্যাস বামপন্থীদের। সেটা এখন বামপন্থী আমেরিকায় থাকুক আর সৌদি আরবে যাক আর ইভেন ভারতে থাকুক, দেখেন না যে এক বামপন্থী নেতা শুনলাম যে ভারত থেকে চিকিৎসা করে আসলো, দিল্লি না ঢাকা, চেন্নাই। এটা তো আপনি শুনলেন। আমরা সেই মহান কমরেডের নামটা নিতে চাই না, আবার বেজ্জতি হইতে পারে, তাদের অনুভূতি আহত হইতে পারে। এই মুহূর্তে আমাদের দেশের যে অর্থনীতি, আপনি হয়তো জানেন, একজন ব্যবসায়ী বলেছে আজকে দেখলাম সাক্ষাৎকারে, সম্ভবত বিজনেস স্ট্যান্ডার্ডের একটা নাম, আমাদের বাংলাদেশে প্রতি বছর মিনিমাম ২৫ থেকে ৩০,০০০ গাড়ি বিক্রি হইতো, এটা নাকি নেমে এসেছে ৯,০০০-এ। বিষয়টা কি দাঁড়াইলো, আগে তো মানুষ গাড়ি নেওয়ার জন্য ব্যাংকে গিয়ে ঘুষ দিত, লোন নেওয়ার জন্য, আমার একটা কার লোন দেন তাড়াতাড়ি। এখন ঘুষ তো দূরের কথা, ডাইকে নিয়ে লোন দিতে পারতেছে না গাড়ি। কারণটা কি? দেখেন, আপনি যে কথা বলতেছেন যে গাড়ি কিনবে, তারা হচ্ছে কি আসলে মধ্যবিত্ত। আর যারা গাড়ি কিনতে পারতেছে এখন, যে ৩০,০০০ থেকে যে ৯,০০০-এ নেওয়া হচ্ছে, ক্রেতার সংখ্যা উচ্চবিত্ত, এবং তারা হইল গিয়ে ধরেন লুটপাটকারী। এটা আমি বলবো। কারণ হচ্ছে গিয়ে আমি নিজে একটা গাড়ির কোম্পানিতে একটা সময় চাকরি করেছি। আমি জানি গাড়ির কোম্পানিতে চাকরি করার সুবাদে আমি জানি কারা গাড়ি কেনে, তাদের অর্থনৈতিক লিমিটেশন কতখানি। তো মধ্যবিত্ত, যেমন ধরেন কথার কথা আমি আপনারে বুঝাই, যেমন ধরেন একটা ভালো রেস্টুরেন্ট, যেমন ভালো রেস্টুরেন্ট বলতে ধরেন এই যে মগবাজারের তাজ রেস্টুরেন্ট, খুব পরিচিত একটা রেস্টুরেন্ট, বা এই জাতীয় এই মানের যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের মালিকের একটা গাড়ি থাকাটা স্বাভাবিক। হ্যাঁ। তো গতকালকে থেকে আমি দেখলাম বেশ কয়েকটা জায়গায় যে বিএনপির সন্ত্রাসীরা সেই রেস্টুরেন্টে, একটা খুব পরিচিত একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে গিয়ে চাঁদা চাচ্ছে, এবং মানে যারা ওখানে খাচ্ছিল তারা ওখান থেকে পালায়ে গেছে।
আবার ধরেন এটা তো বললাম রেস্টুরেন্টের, এছাড়াও অনেক ধরনের মধ্যবিত্ত শ্রেণীর বিজনেসম্যান রয়েছে বাংলাদেশে, যারা এখন আর বিজনেস করতে পারতেছে না, বিল্ডিং করতে পারতেছে না, মানুষ কন্ট্রাক্টরি করতে পারতেছে না, কারণ চাঁদাবাজদের এমন অবস্থা হয়ে গেছে। আমি আপনাকে একটি বলেছিলাম যে ভাইয়া কিভাবে চাঁদাবাজি করায়, গতকালকে আপনার অফ দ্য রেকর্ড একটা কথা বলেছেন। আপনি মনে হয় ভুলে যান নাই। না, ভুলে যান অফ দ্য রেকর্ডে। তো সেইটা আপনি দেখেন যে আসলে গাড়ি কারা কেনে, গাড়ি কেনে হচ্ছে গিয়ে যাদের বেতন হচ্ছে গিয়ে ধরেন 2-2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, এরকম একটা পার্টি গাড়ি কেনে। আমি মধ্যবিত্তদের কথা বলছি। ঠিক বলছেন। 2-2.5 লাখ টাকা হইলেই সে একটা গাড়ি কেনার স্বপ্ন দেখে কিস্তিতে, রাইট? কিস্তিতে, হ্যাঁ। 2-2.5 লাখ টাকা বেতন যার, বাংলাদেশে 2-2.5 লাখ টাকা বেতনের প্রচুর মানুষ আছে। প্রচুর মানুষ আছে। তো তারা একটা ধরেন গাড়ি কিনতে পারে। এবার তারা যে গাড়িটা মানে কিনবে, গাড়ি কেনার পরে তো তেলের একটা ব্যাপার আছে ভাই। হ্যাঁ, তেল খরচের ব্যাপার, আরো লজিস্টিক সাপোর্ট আছে, তো তেল আছে, ড্রাইভার আছে। আসলে এখন মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, এক। আর দ্বিতীয়ত আরেকটা পার্টি গাড়ি কেনে যারা হচ্ছে গিয়ে মধ্যবিত্ত ব্যবসায়ী। মনে করেন তারা ব্যবসা করে মাসে তাদের কর্মচারীর বেতন টেতন দিয়ে 3-4 লাখ 5 লাখ টাকা থাকে। এখন তাদের ব্যবসায় একদম পুরোপুরি লালবাতি ভাই, লালবাতি, রাইট? পুরোপুরি। আর এখন যে 9,000-এর কথা আপনি বললেন, যে 9,000 গাড়ি বিক্রি হচ্ছে বাৎসরিক, যেটা যে হারে চলে আসছে, বাৎসরিক নিশ্চয়ই, মাসিক নিশ্চয়ই 30,000। হ্যাঁ, বাৎসরিক। এবার এই যে যারা গাড়ি কিনতে পারছে, তারা হচ্ছে গিয়ে ধরেন ভালো মানুষ যারা, তারা হয়তো দেখেন মানে হয়তো একটা ভালো টাকা পরিমাণ বেতন পায়। আদারওয়াইজ যারা কিনতে পারতেছে তারা হয় ঘুষখোর, অথবা তারেক রহমানের হাতে হাত মিলিয়ে তারা দুর্নীতি করে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে বা করছে, বা মানুষকে হচ্ছে গিয়ে মানুষের মানে কি বলে, মানুষকে ছিনিয়ে নেওয়া অর্থ দিয়ে কিনতে পারতেছে। এটাই পারার কথা। আদারওয়াইজ বাংলাদেশে এই মুহূর্তে যে ব্যবসায়ীদের যেভাবে জীবনযাপন যাচ্ছে, ব্যবসায়ীরা যেভাবে ওখানে ব্যবসা বাণিজ্য করছে, তাতে ভাই আসলে ওইখানে কারোর টিকতে পারারই কথা না। আপনার বিএনপির যে সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজরা রয়েছে, তাদের বক্তব্য হচ্ছে মাসে আমাদের এই পরিমাণ টাকা চাঁদা দাও, আদারওয়াইজ ব্যবসা তোমার করা লাগবে না, ব্যবসা আমরা করি। আপনি চিটাগাঙে দেখেন নাই, চিটাগাঙে যে এককালীন 2 কোটি টাকা চাইছে, তারপরে মাসে 20 লাখ টাকা চাইছে। আপনি বুঝেন না ব্যাপারটা? তো এখানে মানুষ আসলে ব্যবসা করবে কিভাবে? তো ব্যবসা যদি না করতে পারে, তাহলে ওই গাড়িটা তো আসলে কিনবে না কেউ। ব্যবসা তো বাংলাদেশে 2 ধরনের গাড়ি কেনা, 2 ধরনের প্রয়োজনে মানুষ গাড়ি কেনা বেচা করে। এক হচ্ছে প্রয়োজনে সে গাড়ি, মানে তার গাড়ি দরকার, এই জন্য। আপনার যে মানে আরেকটা পার্টি যারা গাড়ি কেনে, তাদের বাড়িতে 4টা গাড়ি আছে, পরে আবার 2টা কেনে, হচ্ছে কি নতুন মডেল আসছে, এই মডেল সহ তাদের হচ্ছে কি অবৈধ পয়সা আছে। তাদের বিষয় আলাদা। 9,000-এর কথা বললেন, সেই 9,000 হয়তো সেই অবৈধ পয়সাপাতি যারা আছে তারা এখন কিনতে পারছে। এছাড়া সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে ভাই। ঠিক আছে, জি, ধন্যবাদ আপনাকে। এখন রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন শোনা যাচ্ছে না, সে অলরেডি পদত্যাগ করেছে। আপনার কাছে বোধহয় সেটি, সেই নিউজটি আমি একটু আপনার মূল্যবান মতামত আমরা জানতে চাই। আমি একটু দেখাচ্ছি। এই যে সে পদত্যাগ করে ফেলেছে অলরেডি। বাহ, ফাইন। জি, এখানে আমি, আমার যেটা মনে হয় সেটি হচ্ছে, এই লোকটাকে আসলে অনেকে দোষ দেন। আসলে বাংলাদেশের যে রাষ্ট্রপতি, সে আসলে তাকে পুতুল বললেও ভুল হবে। সে হচ্ছে মানে সে হলো ধ্বজাধরী, কিছু করার নেই, একেবারেই একটা জড় বস্তু। তার আসলে কিছু করার নেই। যে তার অনেক দোষ দেওয়া হচ্ছে, যে তাকে বলা হচ্ছে যে সে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছে, বা এই করছে সেই করছে। তবে আমার মতে এই লোকের মেরুদণ্ডেও সমস্যা আছে। কারণ মেরুদণ্ডে যদি সমস্যা না থাকতো, তাহলে তার আসলে যখন ইউনূস সরকার গেছিল, তখনই তার পদত্যাগ করা উচিত ছিল। এবং এর বাইরেও সে কিন্তু এই যে বর্তমান সরকার যে ক্ষমতায়, ইউনূস সরকার কিন্তু তাকে দেশের বাইরে যাইতে দেয়নি। এখনো দিবে কিনা সন্দেহ আছে। কিন্তু সে কিন্তু রাষ্ট্রীয় সফরে বিএনপির সময় একবার গিয়েছিল, এবং সে একটা দেশের প্রেসিডেন্ট, লাল পাসপোর্টধারী হিসেবে তাকে বিশ্বের যে কোনো দেশ ভিসা দিতে বাধ্য। এই সমস্ত দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে, তারা প্রত্যেকে তাকে চাওয়া মাত্র 24 ঘন্টার মধ্যে তাকে ভিসা দিতে বাধ্য। আমি এটা আপনাকে বললাম। তার উচিত ছিল কোন একটা দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেওয়া এবং এই কথাগুলো বলা। সেটা সে কেন করতে পারে নাই, কি কারণে করতে পারে নাই, সেটি ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু
এই ব্যক্তির আসলে তো কোনো উপায় ছিল না বলেই সে হয়তো এই ধরনের কথাবার্তাগুলো বলেছে। বলেছে। হ্যাঁ, এটা আমার 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 ব্যক্তিগত মতামত। এইটা সে করেছে। তবে এটি তার আগে করলে আসলে আরো ভালো হইতো। তার গুরুত্বটা বেড়ে যেত। দণ্ডটাও সোজা থাকতো। আর আর আমার ভাবির পোলারা দাবি করেছে যে যদি এই শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্টকে সেফ এক্সিট দেওয়া হয় তাহলে তারা আন্দোলনে নামবে বিএনপির বিরুদ্ধে। এই বিষয়ে আচ্ছা। দেখেন ওই যে শেষে যখন ইউনূস সরকার ইউনূস সরকার তো হইল ৮ তারিখে। ৯-১০ তারিখেই হচ্ছে গিয়ে একটি মিছিল, আপনার নিশ্চয়ই মনে আছে যে আর ডাকিলে রাজুতে জুতা মারবো মুখেতে। হ্যাঁ? তো ওই যে বাংলাদেশে যে একটি এই ধরনের আন্দোলন, এটি বাংলাদেশের ইতিহাসের শেষ। এটি আর কখনো বাংলাদেশে এটি হবে না। এবং সেটি বিএনপি হয়তো আপনি আদর্শগতভাবে বিএনপি করেন না। কিন্তু বিএনপিও এটি হতে দেবে না। বিএনপিও এটা দিয়ে শিক্ষা নিয়েছে, আওয়ামী লীগও এটি দিয়ে শিক্ষা নিয়েছে। ওই অবস্থার মধ্যে আর যাইতে পারবে না। আর আপনি যে আপনার ভাবির পোলাদের কথা বললেন, তারা তো এক ধরনের হয় এনসিপি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই সমস্ত ব্যানারে তো। আর আপনি খুব ভালো করে জানেন এই ব্যানারগুলো হলো গিয়ে আসলে জামাতের। আসলে জামাতের রাইট। কোকিল বিভিন্ন কাকের বাসায় ডিম পেড়ে আসে না? রাইট, রাইট। এই হলো জামাত নামক কোকিল বিভিন্ন কাকের বাসায় ডিম পেড়ে আসছে। কিন্তু মজার ঘটনা হলো গিয়া জামাতের নিজেরই এখন হোগার কাপড় নাই। আর নিজেরই এখন হোগার কাপড় নাই। সে যে অন্য বাসায় ডিম পাড়তে যাবে, ডিম পাড়তে যাওয়ার আগে তুই তোর আগে পাছা বাছা। আমাদের একজন দর্শক লিখেছেন, এটা আমি করতে যাচ্ছিলাম প্রশ্ন, দেখি যে একজন দর্শকই করে ফেলেছেন। ধন্যবাদ প্রিয় দর্শক। আমি বলেছি না যে আমাদের দর্শকরা অনেক বিজ্ঞ, আমরা যে আলোচনা করব তারা কিছুটা বুঝতে পারেন। জিন্দা পীর খালি আমরা না, আমাদের দর্শকরাও জিন্দা পীর হিসেবে কম না, তারা আর কি ঘোষণা করে না। এই তো যুক্তরাষ্ট্র রপ্তানি খাতে নতুন শুল্ক আরোপ করেছে এবং বাংলাদেশের উপরে 10%। তাহলে এই জামাতের আমির যে সেই দিন বললো যুক্তরাষ্ট্র পরীক্ষিত বন্ধু, তো পরীক্ষিত বন্ধু যে মানে 10% ট্যারিফ লাগাই দিল, এইটা কি বলবে এখন তারা? এটা কি জনস্বার্থে এই যে কষা জাহিদের মতো বলবে? জি প্লিজ। এখানে দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে গিয়ে আমেরিকায় যে এখন রাষ্ট্র ক্ষমতায় আছে ডোনাল্ড ট্রাম্প, এ হচ্ছে আপাদমস্তকে একটা উন্মাদ ব্যক্তি। এই ব্যাপারে আসলে মনে হয় আমাদের কারোর কোনো সন্দেহ নেই। সে একটা বদ্ধ উন্মাদ। পাগল-টাগল না। পাগল আর উন্মাদ আমরা বাংলা ভাষায় দুই কারণে কিন্তু ব্যবহার করি। হ্যাঁ, হ্যাঁ। আপনি আমারে বলতে পারেন যে টিটো কফির পাগল। কিন্তু আপনি বলতে পারবেন না যে টিটো কফির উন্মাদ। এই শব্দটা কিন্তু আপনি কেন ব্যবহার করবেন না। আপনি পাগল বলতে পারেন হচ্ছে গিয়ে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্টকে, যেটা পাগল। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে আপনি উন্মাদ বলবেন না। উন্মাদ আপনাকে বলতে হয়, তাহলে বলতে হবে সেটি ডোনাল্ড ট্রাম্পকে। যে হচ্ছে গিয়ে একটা আপাদমস্তকে উন্মাদ। এই উন্মাদনার জায়গা থেকে তো সে আসলে আজকে এর স্যাংশনের হুমকি দেয়, কালকের 25% ট্যাক্স বাড়ায় দেয়, পরের দিন কারোর 100% ট্যাক্স বাড়ায় দেয়। এটা তার একটি ফলাফল, এটা নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়ে জামাতের কথা জামাত বলছে যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। জামাত তো এই কথা বলে নাই, আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। এই কথাটা আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম। আরেকটু বলেন, একটু ব্যাখ্যা করেন, জনগণকে বোঝান। জামাত হলো আমেরিকা হলো গিয়ে জামাতের পরীক্ষিত বন্ধু, এবং সেই পরীক্ষিত বন্ধু হলো গিয়ে 1971 সালে যখন তারা জামাতকে সহযোগিতা করার জন্য 7ম নৌবহর পাঠিয়েছিল। অনেকে দুষ্ট লোকেরা বলবে যে পাকিস্তান আর জামাত একই জিনিস আর কি। তৎকালীন সময়ের জন্য যতটা না ছিল, এখন তার থেকে বেশি। এবার এই যে পরীক্ষিত বন্ধু, সে পরীক্ষিত বন্ধু হিসেবে বাংলাদেশের পাছা যা মারার, সে মানে বহুত আগে থেকে মারতেছে এবং ভবিষ্যতেও মারবে। এবং সুতরাং এই যে 10% ট্যাক্স না কত পার্সেন্ট বললেন না, 25% 10% আবার নতুন যুক্ত করেছে। আবার নতুন যুক্ত করছে। এই তো হলো টিপ অফ আইসবার্গ। বুঝতে হবে এটা হচ্ছে টিপ অফ আইসবার্গ। কারণ কি, যেই জিনিস সামনে আসতেছে, যেই চুক্তি, বাণিজ্য চুক্তি বাংলাদেশের সাথে আমেরিকার হইছে, যেটা হইছে বলতে কি জোর করে ঘেডি ধরে চাপ দিয়ে আর কি, তারপরে যে চুক্তি সাইন করাই দিছে, এইটার যখন ইফেক্ট আসা শুরু করবে, তখন দেখবেন যে বাংলাদেশে কৃষক কিভাবে দুর্ভিক্ষতে মরে, কৃষক কিভাবে বাংলাদেশের দুর্ভিক্ষে মরে। তা আপনার কি মনে হয় জামাত বাংলাদেশে খুব ভালোবাসে?
না, সে তো দেশই চায় না, ভালোবাসে কেমনে? দেশই চায় না, তাহলে সে তো আসলে বাংলাদেশের যাতে অল্প একটু হইলেও হোগা মারা যায়, জামাত তো সেই আশায় বসে থাকবে। তো আমেরিকা পরীক্ষিত বন্ধু, মানে হলো গিয়ে ধরেন আমি চাইতেছি যে ধরেন একটা জায়গা আপনি ধরেন 5 ফুট 10 ইঞ্চি লম্বা, উপর দিয়ে একটা জিনিস নামাইতে চাইতেছি, আপনি আমার পরীক্ষিত বন্ধু, আমি বলবো যে ফরিদ ভাই আপনি একটু উপর থেকে আমার ওইটা নামাই দেন, তাহলে বন্ধুত্ব তো আবার প্রমাণিত হইলো। বাংলাদেশে হোগা মারতে চায় সেই 1971 সাল থেকে জামায়াত ইসলাম, তো সেই হোগা মারায় আর একটু ঠেইলার বেশি করে একটু ছাপ দিয়ে একটু বেশি করে ঢুকাই দিল, এই আর কি। আসলে কথা, প্রিয় দর্শক, আপনারা হয়তো বলবেন যে আমরা বা টিটু বা অন্যরা কিছু স্ল্যাং ব্যবহার করে। পরিস্থিতি এমন যে মানে ডিকশনারি তার এমন কথা নাই যেগুলো বললে ক্ষোভ প্রকাশ করা যায়। অনেকে আমাকে বলবেন যে এই ঘটনা, অনেকে লিখেছে যে আমরা স্ল্যাং কি করব ভাই, বুদ্ধিজীবীদের মতো কথা বইলে বইলে তো কোনো কাজ হয় না, তাই আমরা বাধ্য হই। যদি এটা উচিত না, কোনো সন্দেহ নাই, বরং আমরা যা যা ব্যবহার করতে চাই সেগুলো তো আমরা পারি না, চাইলেও পারবো না। আমরা অনেক চেষ্টা করি, কিন্তু তারপরেও বাধ্য হয়ে আমরা এগুলো কথা বলতে আমরা বাধ্য হয়ে যাই। আচ্ছা, আপনার কি মনে হয় যে যেটা আপনি শিরোনাম দিয়ে শুরু করেছেন, যে আপনি শুরু করেছেন, সেই প্রশ্নটা আপনাকেই এবার করি। দর্শকদের কাছে আপনি জানতে চেয়েছেন যে সে জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসবেন ঘোষণা দিয়েছেন, এই ব্যাপারে জনগণের মতামত জানতে চেয়েছেন যে কিভাবে আসবেন বা কি ঘটতে পারে। একজন আমাকে বলেছে যে রোডে না, তিনি বিমানেই আসবেন, বলতেছে যে ভারত নাকি তাকে বা কোনো দেশ সরাসরি কোনো বিমানেই তাকে না, এটা কি সম্ভব? এটা আপনি কি মনে করেন? কারণ এয়ারপোর্ট তাকে ক্লিয়ারেন্স না দিলে তো বাংলাদেশ সরকারের বিমান মানে এভিয়েশন যারা আছে তারা সিগন্যাল না দিলে তো আপনি কোনো এয়ারপোর্টে নামতে পারবেন না। হেলিকপ্টার যে কোনো জায়গায় নামানো যায়, কিন্তু বিমান তো আর নামানো যায় না। তো আমার কাছে মনে হয় যদি এটাও ঘটে সেটা তো হেলিকপ্টার দিয়ে হবে, কিন্তু বিমানে কি সম্ভব? আদৌ জননেত্রী শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে বা শাহ আমানত বিমানবন্দরে নামা সম্ভব? দেখেন, প্রথম কথা হলো গিয়ে উনি ভারতে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, এটা আপনি হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি ভারতে আছেন, নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়ে কথার কথা, আমরা যদি ধরে নিই শেখ হাসিনা অপরাধী, তো শেখ হাসিনা যে অপরাধী তাকে তো বাংলাদেশ সরকারেরই উচিত হবে ট্রাভেল পাস দেওয়া। বিচার করবো, তাহলে তুমি তার ট্রাভেল পাস দিবা না? এখন ট্রাভেল পাস না দিলে তো ওখান থেকে ধরেন ইমিগ্রেশন, তো এই ধরেন ইমিগ্রেশন পাশে একটা জায়গা আছে, ও পাশে একটা, ধরেন যদি আমরা ল্যান্ড বর্ডারের কথা চিন্তা করি, তাহলে সে বুড়িমারি দিয়ে ঢুকবে, ঢুকে ওখানটা পার হয়ে তারপর এখানে। আর এই যে জায়গাটা, ল্যান্ড জিনিসটা আর এয়ারপোর্ট জিনিসটা তো এক না ভাই, এয়ারপোর্টের ব্যাপারটা ল্যান্ডের জিনিসটা এক না। এখন এইখানে যদি বাংলাদেশ সরকার তারে আনবে, যদি পাস না দেয়, ট্রাভেল পাস না দেয় তাকে আসার, হ্যাঁ, তাহলে বুঝতে হবে আপনাকে যে তার ভয়ে সরকার কাঁপে, থরথর করে কাঁপছে, তার কারণে তাকে ট্রাভেল পাস দিবে না। স্বাভাবিক। এটা নিশ্চিত থাকেন যে যখন শেখ হাসিনা এই কথাটি বলেছেন যে ডিসেম্বরে আসবো, এটা ধরে নিলাম উনি একটি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করছে, তাতেই ওদের কাপড় ভিজে গেছে, হাগা ছুটে গেছে, পাতলা পায়খানা ছুটে গেছে, পাতলা পায়খানা ছুটে গেছে। এখন যখন আর একটা দেশ, ভারত আর একটা দেশ, বাংলাদেশ আর একটা দেশ যখন এখানে আসবে, তখন তো একটা ট্রাভেল পাসের একটা ব্যাপার থাকবে। শেখ হাসিনা কিন্তু বন্দি বিনিময় চুক্তি যে 2 দেশের সাথে আছে সেই হিসেবে কিন্তু আসছে না, আপনাকে সেই সুযোগ নেই। এই হিসেবে যদি আসে তাহলে ওইখানে শেখ হাসিনাকে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা তাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে ওই জায়গা থেকেই তাকে বর্ডারে এনে এইখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে। আপনার কি মনে হয় সেইটা করবে শেখ হাসিনার সাথে? এত সোজা, এত সোজা। এখন যদি তারেক রহমান সরকার শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু না করে, তাহলে বুঝতে হবে তারেক রহমানের পাতলা পায়খানা যে শুরু হয়েছে, পাতলা পায়খানা এখনো বন্ধ হয় নাই। এই যে আমাদের একজন দর্শক ছোট্ট একটা মানে মন্তব্যই করেছে, তিনি প্রশ্ন করেন নাই যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট, মানে রাজনীতির এবং সবকিছুই আমাদের নষ্ট। এটা ভবিষ্যৎ প্রজন্মের নষ্ট কিছু হয়তো বলতে চেয়েছে, লেখা শেষ করে নাই, অথবা বলতে চেয়েছে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতি নষ্ট হয়ে গেছে। তো এই ভাষাগুলো দিয়ে কি আপনার কি মনে হয় যে আমরা আবার সে ফিরে আসবো বা আসতে পারবো, বা আসলে কিভাবে আমরা আবার স্বাভাবিক সেই
70 দশকের 90 দশকের যে ছাত্র আন্দোলনের ঐতিহ্য, সেটা কি বাংলাদেশে ফিরে আসবে মনে হয় আপনার? 52 আর 47 48-এর আন্দোলন, ভাষা আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, এগুলো কি ফিরে আসবে মনে হয় আপনার? সম্ভব? দেখেন ফরিদ ভাই, আপনি তো নিজে একজন ভাষাবিদ, আপনাকে আর কি বলবো। ভাষা পরিবর্তন হয়। ভাষা একটি সবচাইতে বেশি পরিবর্তনশীল একটি কালচারাল যে অংশটি বেশি পরিবর্তিত হয় তার মধ্যে অন্যতম ভাষা। বাংলাদেশের প্রতি 10 কিলোমিটার পর পর ভাষার একটি উচ্চারণ বদলে যায়, উচ্চারণ পার্থক্য, একই শব্দ বদলে যায়। 52 আর আপনার বর্তমান সময় এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার পার্থক্য কত? 70 প্রায় 70-এর কাছাকাছি বছর। তো এই টাইম ফ্রেম এবং প্রতি এক দশক পরপরও ভাষার মধ্যে নতুন শব্দ যুক্ত হয়, শব্দ বাদ পড়ে যায় এবং কিছু শব্দের অর্থগত পরিবর্তন হয়। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আতেল শব্দটি কিন্তু অত্যন্ত উচ্চমার্গীয় একটি শব্দ। আতেল যদি কাউকে আগে আতেল বলে যাকে পরিচয় করিয়ে দেওয়া হতো, সম্মানী ব্যক্তি, বোধ জ্ঞান, মানে তার অনেক বেশি বোধ আছে বা সে অনেক ভাবুক, বা তার সে ধরেন আপনার কিভাবে বুঝাবো আপনাকে, সে স্বাভাবিক মানুষের থেকে তার রুচিবোধ একটু ভিন্ন, এই হিসেবে কিন্তু আতেল শব্দটা ব্যবহার করা হতো। আর এখন সেই আতেল শব্দটি ব্যবহার করা হয় নেগেটিভ অর্থে। আবার ধরেন গন্ডগ্রাম শব্দটার অর্থ কিন্তু বড় গ্রাম। এবার সেই গন্ডগ্রাম হয়তো হয় সেই গন্ডগ্রামের ছেলে, মানে এখন কিন্তু ব্যাপারটা এটি নেগেটিভ হয়ে গেছে। এখন যে বিষয় সেটি হলো গিয়ে, এটি হচ্ছে আমি আপনাকে এতক্ষণ যে পরিবর্তনগুলো বললাম, এই পরিবর্তনগুলো হয়েছে স্থান, কাল, পাত্রের কারণে। ইচ্ছা করে পরিবর্তন হওয়া যেই ভাষা, যেখানে হচ্ছে গিয়ে একজন যার কি বলে কাজী নজরুল ইসলামের পাশে যাকে মপ করে যাকে শোয়ানো হয়েছে, তার যে ভাষাগুলো, সেই ভাষাগুলো আমরা শুনেছি। এবং আপনি নিশ্চয়ই মনে আছে ওই যে একটা ড্রাগ অ্যাডিক্টেড মেয়ে আমাদের ফজলু ভাইকে নিয়ে কি ধরনের মিছিল দিল, বিশ্রী কথা বললো। এগুলো হচ্ছে গিয়ে আপনার একটা রাজনৈতিক দলে কিন্তু এন্ট্রি করাইছে, সেটি হচ্ছে জামায়াত ইসলাম। এটি কিন্তু বিএনপিও এই শব্দ আনে নাই, আওয়ামী লীগও কিন্তু এই শব্দ আনে নাই, জাতীয় পার্টিও আনে নাই, কমিউনিস্ট পার্টিও আনে নাই। এই শব্দ যুগল, এই ভাষা, এই শব্দগুলো হচ্ছে গিয়ে আপনার জামাতের নামক এই যারা বাংলাদেশের চিরসত্য যে রাজনৈতিক দলটি, তারা এটি এনেছে। তবে আমি মনে করি বাংলাদেশের যে সামনের যে রাজনৈতিক পট পরিবর্তন হবে, এই যে একটি সুনামি হবে, তাতে জামাত বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাবে এবং এই যে অপসংস্কৃতি, অপকালচার রাজনীতিতে যেটি ঢুকেছে, এটি আর বাংলাদেশে থাকবে বলে আমার মনে হয় না। এই যে একটা কমেন্ট এসেছে দর্শকদের থেকে, আমি যদিও কমেন্টটা আরো 10 মিনিট পরে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আগেই দেখালাম, কারণ এটা খুবই জনগুরুত্বপূর্ণ। আপনি জানেন তিনি অভিনেতা হিসেবে, আবৃত্তিকার হিসেবে, নেতা হিসেবে, মন্ত্রী হিসেবে, সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে, এই যে আসাদুজ্জামান নূর, তার ভিডিওটা তো দেখেছেন যে কিভাবে তাকে দেখে মনে হচ্ছে কত পৃথিবীর সবচেয়ে অসহায় একটা মানুষ। এই যে জামাতেরা, শিবিরেরা এইভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সাথে, এই আপনি যেটা একটু আগে বললেন যে একটা সময় আসবে এরা পালাবার পথ খুঁজে পাবে না এবং এরা নিঃশেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই নূরের ভিডিওই, এই যে আসাদুজ্জামান নূরের যে ভিডিওটা এসেছে, এই ব্যাপারে যদি একটু একেবারেই সংক্ষিপ্ত বলতেন। যদি আপনি বলে দিয়েছেন জামাতের কি বলে, কিন্তু এটা কিন্তু আমাদেরও ব্যর্থতা যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঐক্যবদ্ধ ছিলাম না বলে আজকে এটা করার সুযোগ পেয়েছে এই স্বাধীনতা বিরোধীরা। প্লিজ দেখেন, জামায়াত ইসলাম আগস্টকে কেন্দ্র করে বা জুলাইকে কেন্দ্র করে যেই হত্যার সংস্কৃতি চালু করেছে এবং যেই ঘটনাটি করেছে, এর ফলে বাংলাদেশে অনেক কিছু করতে মানুষ ভয় পাচ্ছে। যেমন আমাকে একজন ফোন করেছিল, বাংলাদেশের একজন লেখক কবি, ফোন করে এসে খুব আফসোস করলো যে কাজী নজরুল ইসলামের পাশে সে এরকম উল্লেখ করছে যে বাংলাদেশের একজন জাতীয় জারজ, মানে জাতীয় জারজ বলতে সে তার জন্ম পরিচয় নিয়ে বলে নাই, সে রাজনীতিতে একটি জারজ, রাজনীতিতে সে একটি জারজ এন্টিটি।
তাকে ওইখানে মপ করে ওইখানে দাফন করা হলো। এটা নিয়ে সে আমার সাথে কথা বলছে। তখন আমি বললাম যে, "আপনারা কয় হাজার লেখক, কবি, সাহিত্যিক ওইখানে গিয়ে দাঁড়িয়েছিলেন যে প্রতিবাদ তাকে করে। হুম, ওখানে তাকে দাফন করা যাবে না।" তখন সে যেটা বলল যে, "আসলে এটা কতটা সম্ভব ছিল? আমাদেরও তো মেরে ফেলত।" তো আমি বলছি যে, "এখন আ মানে যদি মেরে ফেলতো তাইলে তো আপনারা হয়তো মৃত্যুর ঝুঁকিটাই আপনাদের নিয়ে গিয়ে ওখানে এটা আটকাতে হতো।" কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশে এই আ য মানে ফিজিক্যালি না গিয়ে লিখিতভাবেও কিন্তু প্রতিবাদ করা যেত। কেউ কোনো প্রতিবাদ করে না। হ্যাঁ, বলেন। প্রথম আলোর মতো এই যে দালাল একটি পত্রিকা, এই দালাল পত্রিকাটি একটা বারের জন্য একটা কোথাও কিছু লিখেছিল যে অন্য আসলে কাজী পত্রিকায় নজরুল ইসলামের পাশে কি করে তাকে খবর দেয়? অর্বাচীন এই মাদ্রাসা পাশ একটা গুয়ের দলা কি যোগ্যতায় ওখানে যাবে? স্যার ডক্টর হুমায়ুন আজাদকে বুদ্ধিজীবী গুরুস্থানে কবর দিতে দেয় নাই? না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি ছাত্র, তাকে কবর দিতে দেয় নাই সেখানে। অথচ একটি গুয়ের দলা, হ্যাঁ, একেবারেই একটা টাটকা আপনার গুয়ের কাছে দলা এই একজন হাদিস। দর্শক প্রশ্ন করেছে, টিটু ভাই আপনার বিস্ফোরা বইটা ইংরেজি অনুবাদ করতে চাই। আপনার অনুমতি চাই, ধন্যবাদ। আমি সেই দর্শককে আমি আগে বলে নেই, সাইফুল বাতেন টিটু তার বইয়ের কপিরাইট মুক্ত করে দিয়েছে। আপনি অনুবাদ করতে পারেন। জি, টিটু আপনি বলেন। না, আপনি বিস্ফোরা অনেক আগে ইংরেজিতে অনুবাদ আচ্ছা, হয়ে গেছে। তারপরেও আপনারা যদি কেউ করতে চান, করে আপনারা মতো করে আপনি তা বাংলা, ইংরেজি যেকোনো ভাষায় করতে পারেন। টিটুর এই ব্যাপারে কোনো কপিরাইট নাই। না, জি। ইংরেজির ব্যাপারে আমার একটু ও আ কপিরাইট বক্তব্য আছে। কেন বক্তব্য আছে? কারণ ধরেন যে ইংরেজিতে অনুবাদ এখন হয়েছে, সেই ইংরেজি হয়েছে। অনুবাদ আমি পড়েছি। ও তো সেটাই আসলে প্রথমত তো একজন লেখক হিসেবে আমার দায়িত্ব যে ওটি সঠিক অনুবাদ সঠিক। হয়েছে কিনা। হ্যাঁ? আপনারা যারা তার কাছে কপি পাঠাবেন, অনুবাদ করেছে, কপি পাঠাইতে হবে, কনফার্ম করতে হবে। অবশ্যই আপনি আর ভালো এটি অলরেডি ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে অনুবাদ এবং হয়ে খুব গেছে ভালো অলরেডি। অনুবাদ জি, জি, হয়েছে। জি। জি। এই যে একজন আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন যে, যারা যে ভাষার যোগ্য তাদের সেই ভাষা প্রয়োগ হলে জোশ আসে না। কিন্তু আমরা এটা করতে চাই না আসলে। করতে চাই না। এই যে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। আসলে আমরা প্রিয় দর্শক, আমরা এই দেশের ভবিষ্যৎ যাতে অন্ধকারকে এই দেশের অন্ধকারকে ঠেকানো যায়, ভবিষ্যৎ অন্ধকার। সেই ঠেকানোর জন্যই আমরা কথা বলি। চেষ্টা করে যাই। আজকে আমাদের যে আয়োজন কোনো ব্যক্তি, গোষ্ঠী, দলের পক্ষে না। যদি অনেকে মনে করেন আমরা সেই দাবি করি না। আমরা চাই হ্যাঁ, আমাদের একটা পক্ষ আবার আছে। সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের প্রশ্ন। এই ব্যাপারে আমরা ছাড় দিতে পারব না। এই ব্যাপারে আমরা স্পষ্ট। বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল ২ জায়গাতেই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ থাকবে। এটা আমাদের কেবল দাবি নয়, এটা আমাদের লক্ষ্য। আমরা এর জন্য আন্দোলন করব। কোন দল, আপনি যদি মনে করেন যে আপনি ক্ষমতাতে, আপনি এই মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন, তাহলে আমাদের বক্তব্য আপনার পক্ষে মনে হবে। যখনই আপনি মনে করবেন সাইফুল বাতের, টিটু ফরিদের বক্তব্য তো আমাদের পক্ষে না, তার মানে আপনি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে না। আমরা দেখুন, এটার বক্তব্য আমাদের পরিষ্কার। জি। এটা কেন বললাম? অনেকেই মন্তব্য করে ভিন্নভাবে, তারা নেতিবাচক শব্দ উচ্চারণ করে। আমরা তো বাংলাদেশের পক্ষে। আপনি বাংলাদেশের পক্ষে হন, তাহলে আমাদের কথা আওয়ামী লীগের পক্ষে মনে হবে না। আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন, তাহলে আমাদের বক্তব্য আর আপনাকে মনে হবে না আমরা আওয়ামী লীগের পক্ষে। আপনি তো নিজে মুক্তিযুদ্ধের পক্ষে না, ৭২ সংবিধানের পক্ষে, তাই আওয়ামী লীগের। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে কবি কি যেন মোহন, কি রায়হান নাকি মোহন রায়হান? হ্যাঁ, দেখলাম যে আরেকটা লাল বদরের রায় দাবড়াইলো, তিনিও লাল বদর। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এবং সে নিজেকে বলল, "আমি শেখ মুজিবকে শেখ মুজিব বলি না।" হ্যাঁ? তিনি শুধু এটাই বলা বাদ রাখছেন যে, "আমি তো গোলাম আজমকে নেতা মানি।" এটা বলা বাদ রেখেছে। মানে কিরকম একটা, আর দেখেন লাল টুপি, লাল পইরে আসে, একবার কয় জাসদ, ইনু, কমরেড ইনু আওয়ামী লীগে যোগ দিয়েছে বলে বিরাট অন্যায় হয়ে গেছে। কিন্তু এখনকার কমরেডরা যে জামাতের সাথে বসে, এখন তিনি লজ্জা পান না। কিন্তু কমরেড ইনু আওয়ামী লীগের সাথে ঐক্য করেছেন, এর জন্য কিছু লাল বদরের বেয়াজায় গোস্বা, তার জন্য তারা জাসদ ছেড়ে দিয়েছে, কেউ বাসদ ছেড়ে দিয়েছে, কেউ বামপন্থী রাজনীতি ছেড়ে দিয়েছে। কিন্তু সেই বামপন্থীরাই কিন্তু জামাতের পাশে বসে। কি হাস্যকর ব্যাপার! মানে শেখ হাসিনা পাশে বসলে ওইটা বেজায় খারাপ। কিন্তু গোলাম আজমের পাশে, গোলাম আজমের দল, নিজামীর দল, সেই রাজাকার আল বদরের দলে পাশে বসলে কোনো ইজ্জত যায় না, এটা কোনো সমস্যা না। মানে আমাদের দেশের যে বামপন্থীদের, এদের কি আকল কি আসলেই শেষ হয়ে গেছে? নাকি এরা ওই যে শুনি যে বামপন্থীরা নাকি, আমিও একদা বামপন্থী রাজনীতি করেছি। তার মানে যে গাঁজা তো আর সবাই খায় না। কিন্তু অধিকাংশ যে খায়, সেইজন্য কি তাদের মাথা নষ্ট হয়ে যায় কিনা আমরা তা জানি না। আপনি ওই কবি বর্জ্যের সেখানে কবিতা পাঠ করতে গেলেন। এই ব্যাপারে কিছু কি বলতে চাইলে আপনি বলতে পারেন। আমি আপনাকে এখন ছোট্ট কয়েকটা প্রশ্ন নিব, তারপরে দর্শকদের প্রশ্নে আমরা চলে যাব। জি, প্লিজ। দেখেন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে মোহন রায়হানের সাথে যা হয়েছে হুম। সেটা তার যা প্রাপ্য তার থেকে কম দিয়েছে। কম দিয়েছে, ইয়েস। ঠিক আছে? তার যা প্রাপ্য
তা কম দিয়েছে। কারণ এরকম তো অনেক মোহন রায়হান আমাদের চোখের সামনের মোহন রায়হান হচ্ছে গিয়ে লালবাদর হয়েছিল। হুম। খুব আফসোস কথাটি এখানে বলতে হয়, সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় রাহুলানন্দ দা। রাহুল দা যে এই টেকনিক তবে এখানে আসলে একটা ব্যাপার কি, এই সফলতাটা কিন্তু আসলে জামাতের। জামাত হুম। গল্পটাকে এমনভাবে সাজায়, দেখেন এটা তো শুধু জামাতের একার সাজানো গল্প না। হুম। জামাত সাজিয়ে এই যে পুরো জুলাইয়ের যে গল্পটা, সেটির সাথে জামাত ছিল, ডক্টর ইউনূস আপনি এই যে বলছে যে বিদেশি লবিস্ট আমরা নিয়োগ করছি। এই লবিস্টের কাজ কি ছিল? নানা রকম বুদ্ধি বিবেচনা। বলছে যে তারা বিদেশি লবিস্ট নিয়োগ করেছে, তারা হ্যাঁ, সরাসরি। এগুলো তো বিভিন্ন বুদ্ধি দিয়েছে। এবার সেটা জামাত বুদ্ধি গ্রহণ করেছে। জামাতের নিজস্ব তো ধরেন শয়তানি বুদ্ধি তো আছেই। তাদের জন্মই হচ্ছে গিয়ে শয়তানের গুয়ের মধ্যে। হুম। হ্যাঁ, শয়তানের গুয়ের মধ্যে জামাতের জন্ম। তাদের এই শয়তানি বুদ্ধি আছে। অমুক প্রথম আলোর আরেকটা জামাতি প্রতিষ্ঠান প্রথম আলো, তাদের গু তাদের একটা ইয়া আছে। তো এই নানা সংস্থার, নানা প্রতিষ্ঠানের, নানা ব্যক্তির যে এই যে চক্রান্ত, এই চক্রান্তে আসলে অনেকেই বুঝে না বুঝে পা দিয়েছে। তার মধ্যে একজন হচ্ছে গিয়ে হ্যাঁ। মোহন বাগান। হুম? এবং একজন হলো গিয়ে ধরেন আমাদের রাহুল আনন্দ। তবে আবার কেউ এখানে বাঁধনকে আনবেন না। বাঁধন কিন্তু ছাত্রী সংস্থারই মেয়ে। কারণ হচ্ছে গিয়ে সে পুরো একদম প্রকাশ্যে লাইভে এসে টেলিভিশন প্রোগ্রামে বলেছে যে আমার জামাতকে ভালো লাগে। তো বলে জামাত হ্যাঁ, বলে ফেলেছে। সেটা এমন না যে কোনো এআই দিয়ে বানানো ভিডিও বা কোনো এরকম না। তার জামাতকে ভালো লাগে। বাঁধন, আমি যেহেতু মিডিয়ায় টেলিভিশনে কাজ করেছি, চাকরি করেছি, বাঁধনের মতো একটা মেয়ে, মানে জামাতের এই উইংও আছে। আমি জামাতের আছে। আবার জামাতের সমকামী উইংও আছে। আপনি ভাবতে পারেন? জামাতের একটা সমকামী উইংও আছে। ইন্টারেস্টিং। আপনি মানে আমি বললাম না যে হচ্ছে জামাত হচ্ছে সেই কোকিল যে বাসা পেলেই সেখানে ডিম পাড়ে আসে। সে সব কোকিলের বাসায় গিয়ে ডিম পাড়ে আসে। সব কাকের বাসায় ডিম পেড়ে আসে। সব কাকের বাসায় ডিম পাড়ে আসে, রাইট। সব কাকের বাসায়। সুতরাং এটা এইরকম মোহন রায়হান একজন আর দুজন নাই, আরো বহুত মোহন রায়হানকে ধইরা পারানো হবে। হ্যাঁ, এই যে তার যে এরাই পারাবে। এই যে ধরেন আমাদের মধ্যে কিছু লেখক, কবি, সাহিত্যিক এদের সম্পর্কে খার আছে। খার বোঝেন তো? এদের সম্পর্কে আমাদের খার আছে। তো আমরা ধরেন বলি মনে মনে বা ফেসবুকে যে অমুক হালার পালা তোরে পাইয়া লই। তখন বা অনেক স্ট্যাটাস দেয়। তখন আমি বলি, ভাই থাম, তোর কিছু করা লাগবে না। তুই আগেই পাবি না। আগেই পাবি না। যেমন এই যে মোহন রায়হান, তার একটা সিম্পটম আমরা দেখলাম। হ্যাঁ, মোহন রায়হান তার একটা সিম্পটম। বা ধরেন আমার খুব কষ্ট লেগেছিল যখন আমি দেখলাম রাহুল আনন্দ তো তোকে আমি আজকে থেকে চিনি। রাহুল আনন্দ চিনি আমি আগামী বছর 20 বছর হবে। আগামী বছর রাহুল আনন্দের সাথে আমার পরিচয়, বিড়ি খাওয়া, চা খাওয়ার আগামী বছর 20 বছর হবে। 2007 সালে আমার প্রথম রাহুল আনন্দের সাথে পরিচয়। কেন পরিচয় সেটা আমি বলি। আমি প্রথম নাটক সিনেমায় কাজে ঢুকি অনিমেষ আইচের হাত ধরে। অনিমেষ আইচ ছিলেন প্রাচ্য নাটের, রাহুল আনন্দ প্রাচ্য নাটের। অনিমেষ আইচ ঢাকার বিশ্ববিদ্যালয়ের চারুকলার স্টুডেন্ট, রাহুল আনন্দ চারুকলার স্টুডেন্ট। আমরা একসাথে অনেক গানের আড্ডায় গেছি, অনেক রাহুল আনন্দের নাটক দেখেছি। রাহুল আনন্দ জানি না এখন আমাকে কতখানি কিভাবে রিকগনাইজ করবেন, কিন্তু এই রাহুল আনন্দ, একটা ঘটনা বলি, না এটা বলবো না, এটা বললে অনেক নাম সামনে চলে আসবে, অনেক চলে আসবে, আমি পার্সোনালি বলতে চাই না। কিন্তু রাহুল আনন্দ দাদা উনি যখন এই লালবাদরদের সাথে মিললেন, খুব ব্যথা পেয়েছিলাম ভাই, খুব ব্যথা পেয়েছিলাম। ধরেন আর অন্য 10টা লোক রাহুল আনন্দ মানে যাওয়া আর রাহুল আনন্দের যাওয়া কিন্তু এক না, অনেক বড় পার্থক্য আছে। সেই রাহুল আনন্দ যখন গিয়েছে খুব ব্যথা পেয়েছি। রাইট। এবার রাহুল আনন্দের সাথে যেটা আবার হয়েছে সেটা তার থেকেও বেদনাদায়ক। রাহুল আনন্দের বাড়িতে যে আগুন দিয়ে দেওয়া হয়েছে সেটা তার থেকেও বেদনাদায়ক। রাহুল আনন্দের যে বিচ্যুতি ঘটেছে সেটা আরো বড় বেদনাদায়ক, সেটার থেকেও বড় বেদনাদায়ক যেটা রাহুল আনন্দের সাথে করেছে। তো এইরকম মোহন রায়হানরা এরকম ঘাটে পথে বহুত ঘটনা ঘটে। আচ্ছা, আপনাকে এবার একটু জাতীয় তারেক ভাইয়ার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে
জাতীয় ভাইয়া নিয়ে একটু কথা বলবো। তিনি জি। প্রস্তাব করেছেন, বিদেশিদের আহ্বান জানিয়েছেন যে তার দেশে বাংলাদেশে যেন বিনিয়োগ করে। তারা আহ্বানে কি কেউ সাড়া দেবে আপনি মনে করেন? এটা মানে যার লবণ জ্ঞান আছে, লবণ জ্ঞান বোঝেন তো নিশ্চয়ই আপনি। না বুঝি না। মানে কাণ্ডজ্ঞান আরকি। না, লবণ জ্ঞান কাণ্ড জ্ঞানের থেকেও কম। তাই নাকি? লবণ জ্ঞানের আরো কম। কথাটা আমার বাবা বলতো যে, "এক হাতে লবণ আঙ্গুলের মাথায় নিয়া হুম। জিহ্বায় দিলে যে বুঝতে পারে যে এটা লবণ, লবণ, তাকে বলে লবণ জ্ঞানী।" লবণ জ্ঞান, হ্যাঁ। লবণ জ্ঞান যারা আছে তাদের তারা বাংলাদেশে মানে ইনভেস্ট করবে বলে মনে হয় না। আপনার এই যে আ উম আ কি বলে আপনার নোবেলের শান্তি পাওয়া, শান্তিতে নোবেল পাওয়া বা নোবেলের শান্তি পাওয়া, সেই লোক ভাড়া করে আনলো একজন। আ কি ফাশিক চৌধুরী, আশিক চৌধুরী। আশিক চৌধুরী না আকাশ চৌধুরী। হুম, তাকে ভাড়া করে আইনা ২ পয়সা এখানে হুম। ইনভেস্ট করাইতে পারল না। ২ পয়সা এখানে ইনভেস্ট করাইতে পারল না। কারণ হচ্ছে গিয়ে এখানকার বাঙ্গু মুমিন বিদেশি কোম্পানি সমানে পোড়ানো শুরু করলো। বাটা, কোকা-কোলা। গাজী, একটা গাজী। গাজী ট্যাং তো দেশি কোম্পানি, গাজী ট্যাং বাদ দেন। বিদেশিগুলি পড়া শুরু করে দিল। কোম্পানির প্রতি তাদের যে খার তারা মিটাইল এবং সেটি সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। দাঁড়ান, কোন সরকার? যখন সরকারের হাতে সেনা, নৌ, বিমান, পুলিশ, আনসার, বিডিআর, বিডিপি সব ম্যাজিস্ট্রেটসি পাওয়ার নিয়ে বসে আছে। হুম। বালটাও ছিঁড়তে পারে নাই। তো সেই দেশে বিদেশি লোক বাল ছিঁড়তে ইনভেস্ট করবে? কেউ কি টাকায় কামড়ায় নাকি পুটকির মতো? হ্যাঁ, এত পাগল তো হয় নাই। এত পাগল তারা হয় নাই। হুম। আইনা দেখা মানে বিদেশি ইনভেস্টর। এই যে একজন আপনার সাথে আমাদের সাথে একটা উত্তর দিয়েছেন একজন দর্শক যে বিদেশি বিনিয়োগ বাদ দেন ফরিদ ভাই, দেশি বিনিয়োগও তো আসবে না। এবং এটা খুবই সত্য কথা লেখছে, খুবই সত্য কথা লেখছে। যে আমার এখন ধরেন বাংলাদেশে কথার কথা, আমার যদি ২০০ কোটি টাকা থাকতো ইনভেস্ট করার মতো, বাল ছিঁড়তে আমি ইনভেস্ট করতাম। আমি সুইস ব্যাংকে ফেলায় রাখতাম। তাই তো করবে। তারা তো তাই করবে। চাঁদা দেওয়া লাগে, তারেকরে চাঁদা দেওয়া লাগে, তারেকের ভাইরে চাঁদা দেওয়া লাগে, অমুকরে চাঁদা দেওয়া লাগে। চাঁদাবাদী শুধু নেই তো বাংলাদেশী যারা বাংলাদেশী মানুষ তারা সেখানে ইনভেস্ট করতে পারতেছে না। আপনি দেখেন না বাংলাদেশের কি অবস্থা হয়। হপায় তো গেল কয়দিন? ৬ মাসও তো হয় নাই। ৬ মাস হয় না, ৪ মাস প্লাস হলো কেবল। তাই এই যে না? একজন ফাইন লেখছে, কয় পাকিস্তান বিনিয়োগ করবে। পাকিস্তানও বিনিয়োগ করবে। ঠিক এত পাগল হয় নাই। পাকিস্তান পাগল হওয়ার না হওয়া বাদ দেন। পাকিস্তানের বিনিয়োগ করার মতো পয়সা থাকা লাগবে না? তার নিজের হোগাই তো কাপড় নাই। খালে আর বিলে। তার অবস্থায় খালে আর বিলে। জি, আমাদের অনুষ্ঠানটা প্রায় ৫০ মিনিট হয়েছে। প্রিয় দর্শক, আপনারা অনেকের কমেন্টগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। মাশাআল্লাহ বরাবরের মতো কিছু লাল বদর এবং জামাতি বদর, আল বদর সবাই না, এগুলোর একটা পরিচয় আছে। এগুলোর পরিচয়টা আমি আপনারে দেই। আপনি তো গল্পের এগুলাকে পরিচয় দিতে পারতেছেন ঝাঁপিয়ে না। পড়েছে। যাক আমরা সফল যে ওই এরা যে ওই যে আপনার হুম, মগবাজার হোটেলে যায় না? হ্যাঁ, ওরাই ওরা মগবাজ হোটেলে যায় যেগুলো জন্ম নিয়েছে। যারা হোটেলে যায়, হুম, এই যে আপনি তো ভুল নাম শুরু থেকে বলছেন, কাজী নজরুল বলছেন। এটা আর বলবেন না। কাজী আমাকে নজরুল, কাজী কাজী না, গাজী নজরুল ইসলাম ডাকাত বলতে হবে। কারণ সে ডাকাত ছিল। গাজী নজরুল ইসলাম ডাকাত। তো সেই গাজী নজরুল ইসলামরা তো কন্ডম ব্যবহার করা হারাম। এটা হ্যাঁ, আপনি জানেন না? রাইট। ওরা তো ব্যবহার করা হারাম। ওগুলো তো পয়দা ওগুলো তো তো হবেই। কোন না কোন পয়দা পয়দা হবেই। হ্যাঁ। এগুলো এখানে আসে ইয়ে করতে। আপনারে একটা গল্প বলি। এই গল্পটা শোনেন। গল্পটা ইন্ডিয়ার। হুম, গল্পটা হইলো গিয়া ওই অ্যা মানে একজন আপনার সীমান্তরক্ষী জওয়ান বাড়িতে যাচ্ছিল। হুম, হুম, ছুটিতে বাড়িতে যাচ্ছিল। হুম, তো তখন সীমান্তরক্ষীর সাথে একজন পুলিশের বচসা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। হুম, বচসা না কথাবার্তা হচ্ছে, আলাপচারিতা হচ্ছে। তখন ওই সীমান্তরক্ষী তার বয়স অনেক, ৫৫-৬০ এর কাছাকাছি বয়স। রিটায়ার করবে কিছুদিন পর। তো পুলিশ তাকে বলতেছে যে, "মুরুব্বি, শুনছি যে আপনারা সীমান্ত বাঁচানোর জন্য বছরের পর বছর হুম। ছুটিতে যাইতে পারেন না। কিন্তু দুষ্ট লোকেরা বলে যে তারপরও নাকি আপনাদের বাচ্চা-কাচ্চা হয়।"
তখন মুরব্বি উঠে বলল যে, "হ বাবা হয়, ২-১ জনের হয়।" তো বলছে, "সেই সন্তানদের আপনারা কি করেন? তাদেরকে স্বীকৃতি দেন?" কথা হচ্ছে কার সাথে? হ্যাঁ, একজন বিএসএফ জওয়ানের সাথে, একজন পুলিশের। পুলিশের, হ্যাঁ। হ্যাঁ। তখন ওই মুরব্বি উঠে বলল যে, "হ এরকম ২-১ জনের বাচ্চা-কাচ্চা হয়। তারা ছুটিতে থাকে ক্যাম্পে থাকে বছরের পর বছর। তারপরেও ২-১ জনের বাচ্চা-কাচ্চা হয়।" বলছে, "সেই বাচ্চা-কাচ্চা কি করেন?" কয়, "আমরা ওগুলোরে পুলিশে ভর্তি করে দেই।" মানে পুলিশ গেছিল সে সীমান্ত রক্ষীরে পচাইতে। সীমান্ত রক্ষী আর পুলিশের পচাইতে। এবং এই ঘটনা কিন্তু যদিও জোক, কিন্তু এর মধ্যে অনেক অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে কোনো এই সন্দেহ যে নেই। এখানে যারা হচ্ছে গিয়ে মন্তব্য করতেছে, ওই যে তারা ওরা গাজী নজরুল আর গাজী যে ওই ১৫ বছরের কিশোরী, হুম, ১৫ বছরের কিশোরী হোক, হুম, ১৮ বছরের কিশোরী হোক, তারও তো পিরিয়ড হয়। আর নজরুল সাহেবের তো জিনিসপত্র কিছু অ্যাক্টিভ পরে। আছে। হুম, হুম, হ্যাঁ, কিছু ২-১ ফোঁটা পইড়া যেসব তারা তো কন্ডম ব্যবহার করে না। হুম, হুম। এই সমস্ত সন্তানাদির জন্ম হয় তারা এখানে আইসা ওই গালিগালাজ কমেন্ট গুলো করে। ওই আলবদররা আইসা কমেন্ট জি। একদম, ধন্যবাদ একদম। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক দেখি ২-১ টা যদি আমরা হ্যাঁ, দর্শকদেরকে বইলে দেই আপনি কমেন্ট গুলো দেখাইতে, দেখাইতে আগামীকালকে কিন্তু শেখ ফরিদ ভাই হ্যাঁ, আগামীকাল টিটর চ্যানেলে আমি থাকতে জি, আপনি বলেন। ওই ব্যাপারে হ্যাঁ, বলতেন। শেখ ফরিদ ভাই হচ্ছে গিয়ে আগামীকালকে আমার চ্যানেলের লাইভে থাকবেন। তো আপনারা সেখানে ভেটকাইতে, ভেটকাইতে চইলে আইসেন। হ্যাঁ, আপনাদের সেখানে দাওয়াত থাকলো আরকি। তবারক বিলি করা হবে। হ্যাঁ, আচ্ছা অনেকেই বেশিরভাগ আমাদের প্রশংসাই করেছে। আবার মোটামুটি ওই যে সেই যে ওই যে বললেন পুলিশে যারা ভর্তি হয়, ঐরকম কিছু লোকজন যা তা বলতেছে, বলা শুরু করুক, বলতে থাকুক, খুব ভালো। আমরাও চাই তারা এখানে আসুক, শুনুক, আমরা কি আলোচনা করি। আ তারাও খুব বেশ তৎপর, কোনো সন্দেহ নাই। বোঝা গেল যে আমাদের কথায় কাজ হয়। তা নাহলে তাই সেখানে পয়সা খরচ করে, সময় নষ্ট করে গালাগালি করতে আসতো না, তাই না? সেটাই। একজনের চমৎকার আপনার কথা লিখেছেন যে, "বাতেন ভাই গল্পটা কিন্তু চরম ছিল। আপনাকে এইজন্য ভালো লাগে।" ওই যে সেই বিএসএফ আর পুলিশের গল্পটা যেটা বললেন। যাই হোক আমরা অনেক আলোচনা করলাম। প্রিয় দর্শক, আমাদের দেশ আসলে আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার। যদি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো ঐক্যবদ্ধ না হতে পারি,